দিল্লিতে একটি ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের এখন বিদেশের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বার্তা কক্ষ সম্পাদক সতীর্থ কর্মকার। সতীর্থ, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। এই যে ভারতের লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটলো, ঘটনাটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাইছি আপনার কাছ থেকে। আর আরেকটু জানাবেন আমাকে, হামলাটা কি আত্মঘাতী কোনো হামলা ছিল কিনা? লাবিবা, আমরা যেটি জানি যে দিল্লির একটি পর্যটন প্রিয় জায়গা লালকেল্লা, সেখানে ওই সময় লালকেল্লা বন্ধ থাকলে ওখানে স্থানীয় এবং পর্যটকদের আনাগোনা থাকে। সোমবার গতকালকে স্থানীয় সময় 6:27 6:30টার দিকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তারপরে আমরা জানি যে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয় এবং আমরা প্রথম বিবরণীতে বলা হয় যে এটি গাড়ি বোমা বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটেছিল এবং কোনো কোনো গণমাধ্যম বলছে যে এখানে 13 জনের মৃত্যু হয়েছে, কোনো কোনো গণমাধ্যম বলছে 9 জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছেন 30 জন। এছাড়া সবশেষ যে তথ্যটি আমরা জানি সেটি হচ্ছে লাশগুলোর ময়নাতদন্তের পরে 4 জনের পরিচয় শনাক্ত করা গেছে। আপনি জিজ্ঞেস করেছিলেন হামলাটি আত্মঘাতী কিনা। সিসিটিভি ফুটেজ থেকে যেটি দেখা গেছে যে ওই গাড়িটি পার্কিং লটে যতক্ষণ ছিল ততক্ষণ ওই গাড়ির চালক ওই গাড়িতেই অবস্থান করছিলেন এবং বিস্ফোরণের পরে বা আগে তিনি কখনোই বের হওয়ার সুযোগ পাননি। যদিও ভারতীয় গোয়েন্দা বিভাগ বা তারা কেউ এটি সরাসরি আত্মঘাতী বোমা হিসেবে ফর্মাল যে একটি ব্রিফিং করা সেটি করেনি, কিন্তু আলামত দেখে বোঝা যাচ্ছে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণই ছিল। এবং আমরা আরও যে সবশেষ তথ্য জানি সেটি হচ্ছে যে তথ্যগুলো আমরা জানি না এখনও, সেটি হচ্ছে আমরা বলছি এটি গাড়ি বোমা বিস্ফোরণ, কিন্তু বোমা বিস্ফোরিত হলে বোমার স্প্রিন্টার সহ আরও যে জিনিসগুলো পাওয়া যায় এখনও পর্যন্ত এরকম কোনো আলামত সংগ্রহ করতে পারেনি ভারত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এটিও বলা হচ্ছে না যে কী ধরনের বোমা এটি বিস্ফোরণ করা হয়েছে, গাড়িতে কি বোমা আগে থেকে ফিট করা ছিল, গাড়ির কোনো যন্ত্রাংশে ছিল কিনা, বা এই বোমাটি যে বিস্ফোরণ করার জন্যই ওই চালক গাড়িতে ছিলেন এ ধরনের কোনো ডেথোনেটর বা তিনি কোনো ধরনের রিমোট ব্যবহার করে বোমাটি বিস্ফোরণ করেছেন এরকম কোনো আলামত পাওয়া যায়নি। সুতরাং গাড়ি বোমা বিস্ফোরণ মোটার আগে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে প্রাথমিক হিসেবে, কিন্তু এরকম সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা জানি না লাবিবা। আচ্ছা, সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা জানি না, তবে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যবহার করা আছে। যেহেতু অ্যামোনিয়াম নাইট্রেট বেশ বড় বড় বিস্ফোরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটি বেশ ভয়ঙ্কর একটা ঘটনা। আর সতীর্থ, আরেকটু জানাবেন আমাকে যে এই যে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার হলো, তার পরপরই এমন ঘটার কারণটা কি হতে পারে? লাবিবা, যোগসূত্রটি আসলে এরকম যে 3 মাস আগে কাশ্মীর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে একটি অভিযান চালায় ভারতীয় গোয়েন্দা সংস্থা। তাদের কাছে একটি ইন্টেল ছিল, সেখানে জৈশ-ই মহম্মদ নামে একটি নিষিদ্ধ সংগঠন আছে কাশ্মীরে। সেই সংগঠনটির পোস্টার পাওয়া যাচ্ছে, বই পাওয়া যাচ্ছে, এই ভিত্তিতেই তারা একটি অভিযান চালায়। সেখানে গিয়ে তারা প্রথমে হরিয়ানা বা উত্তরপ্রদেশের যে কোনো জায়গার 2টি কক্ষ থেকে প্রায় 2900 কেজি ওজনের এই অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে। এটি ছাড়াও আরেকটি জায়গা থেকে প্রায় 390 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। এই যে 3 মাসের ব্যবধানে 2টি জায়গায় এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেল, যেটি বোমা তৈরির অন্যতম উপকরণ। এবং প্রাথমিক তদন্তে বলা হচ্ছে যে গাড়িটি বিস্ফোরিত হয়েছে সেখানে অ্যামোনিয়াম নাইট্রেটের আলামত পাওয়া গেছে। এই দুয়ে 4 মিলিয়ে গোয়েন্দা সংস্থায় বলেন, ভারতীয় গণমাধ্যম বলেন, তারা এক ধরনের একটি স্পেকুলেশন বা একটি সিদ্ধান্তে পৌঁছাতে চাচ্ছে যে তাহলে সম্ভবত ওই যে প্রায় 3000 কেজি পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার, তারপর পরই দিল্লিতে বিস্ফোরণ, এই ঘটনাগুলো জড়িত কিনা। এবং আপনি দেখবেন যে ভারতে যখনই এই ধরনের কোনো হামলা হয় সেটি আসলে দুর্ঘটনাবশত হোক, ভারতের আঞ্চলিক কোনো সংগঠনের কারণেই হোক না কেন, তারা কিন্তু আসলে কাশ্মীর বা পাকিস্তানপন্থী এক ধরনের দোষারোপের আঙুল তোলে। তারা কিন্তু এই জন্যই যে বারবার জৈশ-ই মহম্মদের কথা বলা হচ্ছে, বা আপনি যে চিকিৎসকদের কথা বলছেন, এই যে চিকিৎসক গ্রেফতার করা হয়েছে, তাদের যে ইউনিভার্সিটি থেকে গ্রেফতার করা হয়েছে সেটি হচ্ছে আলফালা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটি থেকে সবশেষ 3 জন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে, তার আগে গ্রেফতার করা ছিল 2 জনকে। আমরা সবশেষ জানি একজন মসজিদের ইমাম সহ মোট 10 জনকে আটক করা হয়েছে। এই যে আটকগুলো করা হচ্ছে এই সবগুলোর সাথে কিন্তু অ্যাফিলিয়েশন আছে ওই জৈশ-ই মহম্মদের। সুতরাং এই ধরনের একটি ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিস্ফোরক উদ্ধার এবং এই বোমা বিস্ফোরণ, এটির কানেকশনটি কিছুটা তীব্র বা এটির সাপেক্ষে আসলে কিছু প্রমাণ দাখিল করছেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। আচ্ছা, গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা তারা বলতে চাইছেন এভাবে, কিন্তু তাদের কাছে কি আগে থেকে কোনো হিন্ট আসছিল কিনা যে এই ধরনের কোনো হামলা হতে পারে? এই বিষয়ে তথ্য রয়েছে কিনা আপনার কাছে? আমরা যেটি শেষ পর্যন্ত খবর পেয়েছি সেটি হচ্ছে তারা যে শব্দটি ব্যবহার করছে সেটি হচ্ছে হোয়াইট কলার টেরোরিস্ট সেল। অর্থাৎ তারা বলছে এই হামলার পেছনে তাদের কাছে একটি ইন্টেল ছিল যে ওই হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ভারত শাসিত জম্মু কাশ্মীরে জৈশ-ই মহম্মদের সংগঠনের অনুসারী কিছু মানুষ আছেন। তারা ধরেন পেশাগত জায়গায়, সমাজে খুবই সম্ভ্রান্ত জায়গায় আছেন, তাদেরকে দেখে বোঝার উপায় নেই তারা সন্ত্রাসী।
তারা এক ধরনের সেল তৈরি করছেন এবং জঙ্গি তৎপরতা কার্যকর করছেন। এবং ওই যে 3 মাস আগে যে অভিযানের কথাটি আমরা বললাম, আজকে ভারতীয় গণমাধ্যম দাবি করছে 3 মাস আগের ওই অভিযানে তারা এই ধরনের আলামত পেয়েছিল, তারা ধারণা করেছিল যে এত পরিমাণ বিস্ফোরক যেহেতু উদ্ধার হয়েছে, সুতরাং কোনো এক জায়গায় এরকম একটি হামলা হতে পারে। সুতরাং এই কানেকশনটি আসলে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে এই হোয়াইট কলার টেরোরিস্ট সেলই হয়তো এই ধরনের একটি হামলার সাথে জড়িত থাকতে পারে। সতীর্থ, ধন্যবাদ আপনাকে। এবং আমি শেষ করতে চাই যে প্রশ্নটি দিয়ে, সন্ত্রাসী হামলার হুমকিতে কি ভারত রয়েছে কিনা, আরো কোনো হামলা পরবর্তীতে আসতে পারে কিনা? এই জায়গায় দুইটা প্রেক্ষাপট খুব জরুরি। প্রথমত হচ্ছে আজ যেদিন হামলাটি হলো গতকালকে, তারপর দিন আজকে কিন্তু বিহারে আমরা দেখছি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং ঠিক এই মুহূর্তেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে নেই, তিনি গিয়েছেন ভুটান সফরে 2 দিনের জন্য। এরকম একটি সিগনিফিক্যান্ট টাইমে এরকম একটি জনবহুল জায়গায় যেখানে হামলাটি করা হলো, অথচ হামলায় আসলে ম্যাস ক্যাজুয়ালিটি হলো না, একটি পার্কিং লটের গাড়ি থাকলো বা একটি মেট্রো স্টেশনের বাইরে এমনভাবে হামলা করা হলো যে হামলার ব্যাপকতার সাথে প্রাণহানি অতটা ঘটলো না। সুতরাং এটি কিন্তু ইঙ্গিত করে যে ভারত এক ধরনের সন্ত্রাসী আতঙ্কে আছে যে এই ধরনের একটি হামলা হতে পারে। এবং আমরা দেখেছি যে আজকে অমিত শাহ উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ তারা তাদের দূতাবাসে বার্তা পাঠিয়েছে যে তাদের বাসিন্দারা যেন নিরাপদে থাকেন এবং ভারত ভ্রমণের সতর্কতা জারি করা হয়েছে। নেপাল তাদের সীমান্ত বন্ধ করেছে। এই যে জিও পলিটিক্যালি এক ধরনের মুভমেন্ট হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান থেকেও যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন 9 জনের প্রাণহানি হওয়ার পর, সেটি স্পষ্ট ইঙ্গিত দেয়। এবং ভারতের কিন্তু 9টি জায়গায় আসলে সর্বোচ্চ 9টি রেড অ্যালার্ট জারি করা হয়েছে 9টি রাজ্যে। সুতরাং এগুলো সমস্ত কিছু সাম আপ করলে বোঝা যায় যে একটি সন্ত্রাসী হামলা বা এক ধরনের সন্ত্রাসী হামলার আতঙ্কে ভারত এই মুহূর্তে আছে এবং সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং ভারত পরবর্তীতে আর কি পদক্ষেপ নিতে পারে এই যে হামলাগুলো হচ্ছে বা হলো আজকে, সামনে যেন আর কোনো হামলা না হয়? আমরা দেখেছি এই ঘটনার পরপরই যেটি করা হয়েছে, যে গাড়িতে আসলে বোমাটি বিস্ফোরণ করা হয়েছে তার চালককে গ্রেফতার করা হয়। চালককে গ্রেফতার করার পরে সর্বশেষ 3 জন চিকিৎসক সহ মোট 10 জনকে গ্রেফতার করে ভারত। অর্থাৎ এর মধ্যে গ্রেফতার করার একটি নমুনা শুরু হয়েছে। এটি ছাড়া তারা যেটি করছে সেটি হচ্ছে এই যে জৈশি মোহাম্মদ, এদের জম্মু ও কাশ্মীরে এদের যতগুলো নেটওয়ার্ক আছে সেগুলো চিহ্নিত করে তাদেরকে এর সঙ্গে জড়িত কিনা, যেহেতু এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি, সেগুলো যেমন দেখার চেষ্টা করা হচ্ছে, তেমন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে জরুরি যে বৈঠক ডেকেছেন এবং প্রতিরক্ষামন্ত্রী কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র মোদী সহ যে এই ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত তাদেরকেও সামনে আনা হবে। সুতরাং এখানে একটা আবার ওই ভারত পাকিস্তান দ্বন্দ্বের একটি আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে তারা ইঙ্গিত করতে চাচ্ছেন পাকিস্তানের সাথে জরুরি। সুতরাং এই মুহূর্তে মুভমেন্ট দুটি হতে পারে। প্রথমত, যেহেতু এরকম একটি বড় ধরনের ঘটনা দিল্লিতে ঘটেছে, তারা খুব তাড়াতাড়ি কয়েকজনকে ধরে ফেলবেন এবং এক ধরনের স্বীকারোক্তি আদায়ের মধ্যে ইতিমধ্যে কিন্তু হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তাহলে মূল প্রশ্নটি হলো মদত কারা দিয়েছে, হামলার পেছনে কেউ আছে কিনা, সেটি বের করা হবে ভারতের প্রথম কাজ। এবং অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা এই ধরনের কাজ সক্রিয়ভাবেই করবেন। এবং দ্বিতীয় যে পদক্ষেপটি সেটি হচ্ছে এই হামলার সাথে আসলে পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক আছে কিনা সেটির ইঙ্গিত কিন্তু মোদী দিয়েছেন যে এই হামলার পেছনে ষড়যন্ত্রকারীদের দেখা হবে। সুতরাং জিও পলিটিক্যালি কূটনৈতিকভাবে ভারত কিছু মুভমেন্টের দিকে যেতে পারে। তারা হয়তো এই ঘটনাকে অন্য কারো দায় চাপানোর যে বিষয়টি বা কাশ্মীরের সাথে এই জৈশি মোহাম্মদের সম্পৃক্ততা ছিল কিনা সেটিও আসলে তারা বের করার চেষ্টা করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য।